কখনো কি আপনাদের মনে হয়েছে জীবনের দৌড়ঝাঁপের মাঝে একটু শান্তির দরকার, একটু ভক্তি, একটু প্রশান্তি? তাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মথুরা আর বৃন্দাবনের পথে। এই যাত্রা আমরা শুরু করব কলকাতা থেকে, আর তার পরের দিন যখন মথুরায় নামবেন মনে হবে এক অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে ধরেছে। এই পুরো যাত্রায় আমি আপনাদের দেখাবো কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কিভাবে প্ল্যান করলে ভ্রমণ হবে সহজ ও সুন্দর। সবকিছুই ডিটেলসে আপনাদের বলবো। তাহলে চলুন একসঙ্গে পা বাড়াই শ্রীকৃষ্ণের লীলাভূমির পথে আর জেনে নিন 3 রাত 4 দিনের মথুরা বৃন্দাবনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কলকাতা থেকে মথুরা পৌঁছানোর জন্য 3টে অপশন পাবেন। মানে কলকাতা থেকে ডাইরেক্ট আপনারা 3 ভাবে মথুরা পৌঁছতে পারবেন: ট্রেন, ফ্লাইট এবং রোড ট্রাভেল। তবে সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক উপায় হলো ট্রেন। কলকাতা থেকে কয়েকটা ডাইরেক্ট ট্রেন আছে যেগুলো সরাসরি মথুরা পৌঁছয়। সেই ট্রেনের নামগুলো এখন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এই ট্রেনগুলোয় টিকিট না পেলে আপনারা চাইলে দিল্লি বা আগ্রা হয়েও মথুরা যেতে পারেন, গাড়ি বুক করে অথবা ট্রেনে। ট্রেনে কলকাতা থেকে মথুরা যেতে 24 ঘন্টারও কম সময় লাগে। মানে আজকে ট্রেন ধরলে পরের দিন মথুরা পৌঁছে যাবেন। আমি গেছিলাম কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসে, কারণ উইকলি ট্রেন হলেও এই ট্রেনটায় সবচেয়ে কম সময়ে মথুরা পৌঁছে যাবেন। কলকাতা থেকে মথুরা এই ট্রেনের বর্তমান ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে যাওয়ার আগে IRCTC অথবা রেলের বুকিং কাউন্টার থেকে কনফার্ম করে নেবেন। আর এই ট্রেনে জার্নি করলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা সবই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। অবশ্যই দেখে নিতে পারেন, লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবারে বলি, ফ্লাইটে যদি মথুরা যেতে চান তাহলে আপনাদের যেতে হবে দিল্লি, কারণ মথুরায় নিজস্ব কোনো বিমানবন্দর নেই। কলকাতা থেকে দিল্লি পৌঁছতে ফ্লাইটে টাইম লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা মতো। এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সি বা ক্যাব নিয়ে মথুরা যেতে পারেন। দূরত্ব প্রায় 160 কিলোমিটার মতো। সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যারা কম সময় ভ্রমণ করতে চান তাদের জন্য ফ্লাইটে যাওয়াটাই ভালো। এছাড়া মথুরা পৌঁছানোর জন্য যে 3 নম্বর অপশন হলো সেটা রোড ট্রাভেল, মানে নিজের গাড়ি অথবা গাড়ি রিজার্ভ করে। কলকাতা থেকে মথুরা দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের বেশি, তাই গাড়িতে গেলে জার্নি অনেকটাই বেশি হবে। আমার মতে ট্রেনে করে যাওয়াটাই বেস্ট অপশন। মথুরা বৃন্দাবন আপনারা ঘুরে দেখতে পারেন 3 ভাবে। মানে আপনারা ভ্রমণ শুরু করতে পারেন মথুরা থেকে, আবার বৃন্দাবন থেকে শুরু করতে পারেন, আবার অনেকে গোবর্ধন পরিক্রমা করে শুরু করেন। তবে আমি এই ট্যুর প্ল্যানটা শেয়ার করছি আপনাদের বৃন্দাবন থেকে, তারপর একে একে সব ঘুরে দেখব। সেই জন্য আপনাদের এবার বলে দিই মথুরা স্টেশন থেকে বৃন্দাবন আপনারা কিভাবে পৌঁছবেন। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটার মতো। আর বৃন্দাবন পৌঁছানোর জন্য বেশ কিছু সুবিধাজনক অপশন পাওয়া যায়। যেমন স্টেশন থেকে বেরোলেই অনেক ক্যাব বা ট্যাক্সি পাবেন যেগুলোর আনুমানিক ভাড়া 300 থেকে 400 টাকা নিয়ে থাকে। তবে যেসব হোটেল বা আশ্রম বৃন্দাবনের প্রধান মন্দিরের কাছে আছে সেখানে ডাইরেক্ট গাড়ি যেতে নাও পারে। এছাড়া আপনারা অটো বা টোটো শেয়ার্ড বা রিজার্ভ করেও যেতে পারেন। অটো বা টোটোতে রিজার্ভ করলে ভাড়া 250 থেকে 300 টাকা হয়ে থাকে, আর শেয়ার গাড়িতে ভাড়া 50 টাকা প্রতিজন নিয়ে থাকে। তবে শেয়ার গাড়িতে গেলে আপনাদের বৃন্দাবন বাস স্ট্যান্ড অথবা ইস্কন মন্দিরের কাছে বা পরিক্রমা মার্গে নামতে হতে পারে। আপনাদের হোটেল বা আশ্রম যেখানে নিয়েছেন সেই সুবিধা অনুযায়ী নেমে সেখান থেকে অন্য টোটো বা অটো করে হোটেলে যেতে হবে। এছাড়া মথুরা বাস স্ট্যান্ড থেকেও বৃন্দাবনের জন্য লোকাল বাস চলে, সেই বাসে করেও পৌঁছতে পারেন বৃন্দাবন বাস স্ট্যান্ড। ভাড়া 15 থেকে 20 টাকা নিয়ে থাকে। এবার বলি বৃন্দাবনে কোথায় থাকলে বৃন্দাবন খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। বৃন্দাবনে থাকার জন্য 2 ধরনের অপশন বেশি জনপ্রিয়, একটা হোটেল আর একটা আশ্রম। যদি আপনি আধুনিক সুবিধা, এসি রুম, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ চান তবে হোটেলই সেরা অপশন। বৃন্দাবনে ভালো হোটেলগুলো বেশিরভাগ মেন রোডের ওপরেই পাবেন। আর আপনারা যদি শান্ত পরিবেশ চান তবে
আশ্রমই সেরা। আশ্রম আপনারা বৃন্দাবনের যে কোনো মন্দিরের কাছেই পেয়ে যাবেন, যেমন বাকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইস্কন মন্দির, নিধিবন, এছাড়া আরও অনেক মন্দির আছে। সেখানকার কাছাকাছি আশ্রমগুলোতে ট্রাই করতে পারেন। আমিও বৃন্দাবনে ছিলাম রাধা মাধব আশ্রমে, যেটা বাকে বিহারী মন্দিরের কাছে। মাত্র 400 মিটার দূরত্বেই রয়েছে বাকে বিহারী মন্দির। এই রাধা মাধব আশ্রমের বিষয়ে ডিটেলসে আপনাদের দেখিয়েছি এই ভিডিওতে, দেখে নিতে পারেন। লিংক পাবেন ডেসক্রিপশন বক্সে। বৃন্দাবনে ভালো থাকার জায়গা বেছে নিলে পুরো ভ্রমণের অভিজ্ঞতাই কিন্তু বদলে যায়। তাই আপনার বাজেট, আরাম ও ভক্তির অনুভূতি, এই তিনটের উপর ভিত্তি করেই থাকার জায়গা নির্বাচন করবেন। বৃন্দাবনে খাওয়া দাওয়ার বিষয়ে বলতে গেলে এখানে সবকিছুই কিন্তু ভেজ, আর সব জায়গাতেই ছোট বড় খাবারের হোটেল বা রেস্টুরেন্ট পাবেন, অথবা যে হোটেলে থাকবেন সেখানেও খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। আর অনেক আশ্রম আছে যেখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা পেয়ে যাবেন। তবে আমি যে রাধা মাধব আশ্রমে ছিলাম সেখানে কোনো প্রসাদের ব্যবস্থা ছিল না। ওদের নিজেদের ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, তবে সব খাবারের দাম বেশি। তাই আমরা বাইরে থেকে এবং অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করতাম। আর বাঁকে বিহারী মন্দিরের কাছে ব্রিজবাসী বলে ভালো একটা খাবারের দোকান আছে, সেখানে ট্রাই করতে পারেন সম্পূর্ণ ভেজ খাবার। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, অনলি ইনফরমেশন। এবার শুরু করছি কোথায় কোথায় ঘুরবেন দিন অনুযায়ী। প্রথম দিন বৃন্দাবন পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন রাধাকৃষ্ণের কিছু প্রধান প্রধান মন্দির দর্শন করতে, যার মধ্যে সবার প্রথমে আপনারা দেখে নিন বাঁকে বিহারী মন্দির। বৃন্দাবনের প্রাণ মন্দির বলা হয় এই মন্দিরকে। এই মন্দিরে যখনই যাবেন তখনই ভিড় একটু বেশিই পাবেন, তবে লাইন দিয়ে ভগবানের দর্শন যখন করতে পারবেন তখন মনে হবে জীবনের অনেক কিছুই যেন পেয়ে গেছেন। এই মন্দিরে যাওয়ার অনেকগুলো লাইন আছে, আপনারা আগে জেনে নেবেন কোন লাইন দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। আর আপনারা চাইলে এই মন্দিরে পুজোও দিতে পারেন, যার জন্য আর এইখানে আপনার অনেক দোকান আছে প্রসাদের, ওখানে জুতো রেখে প্রসাদ নিয়ে নিতে পারেন। প্রসাদ ওই 250 টাকা কিলো, 300 টাকা কিলো, 400 টাকা কিলো এরকম দামে পেঁড়া মেনলি। এই এরকম দোকান আছে, এরকম দোকানে জুতো রেখে প্রসাদ নিয়ে নেবেন। বাঁকে বিহারী মন্দির দেখে পায়ে হেঁটেই পৌঁছে যান রাধাবল্লভ মন্দিরে, যেটা বাঁকে বিহারী মন্দির থেকে একদমই কাছে। তবে মেন গেট দিয়ে যেতে চাইলে একটু ঘুরে আসতে হবে আপনাদের। আমরা এই শর্টকাট রাস্তা দিয়েই গেছিলাম। এই সিঁড়ি দিয়ে উঠে মাত্র 1 মিনিটেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে রাধারানী প্রধান, আর কৃষ্ণকে পুজো করা হয় তার পাশে। মন্দিরের শান্ত পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে আপনাদের ভালোই লাগবে। এছাড়া মন্দির যদি ফাঁকা থাকে তাহলে চাইলে আপনারা বসে আরাধনা করতে পারেন। রাধাবল্লভ মন্দির দেখে ওই সিঁড়ি দিয়েই যদি আপনারা ফেরত আসেন তাহলে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন যুগল কিশোর ঘাটের কাছে যুগল কিশোর মন্দির। এই মন্দিরটা ছোট কিন্তু খুব সুন্দর। এই মন্দিরে রাধাকৃষ্ণের যুগল রূপে দর্শন করতে পারবেন, অর্থাৎ রাধারানী এবং শ্রীকৃষ্ণ এখানে এক ও অভিন্ন। ভিড় এখানে কমই থাকে, তাই এখানে একটু সময় নিয়ে শান্তভাবে প্রার্থনা করতে পারেন। তবে এখানে বাঁদরের সংখ্যা কিন্তু খুব বেশি, তাই হাতের ছোট ব্যাগ, মোবাইল, চশমা, খাবারের জিনিস খুবই কিন্তু সাবধানে রাখতে হবে। যুগল কিশোর মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে চলে আসুন মদনমোহন মন্দিরে। এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন একটি মন্দির। সকালবেলায় মন্দিরের উঁচু স্থান থেকে পুরো বৃন্দাবন আর যমুনাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে রাত 8টা বেজে যাওয়ার জন্য আমরা এই মন্দিরের ভেতরে আর ঢুকতে পারিনি, তাই হোটেলে ফেরার সময় বাইরে থেকেই দেখে নিয়েছিলাম মদনমোহন মন্দির। মন্দির দর্শন করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রধান হলো এই মন্দিরগুলোর টাইমিং, মানে কোন সময় গেলে আপনারা দেখতে পাবেন। এখানকার প্রায় সব মন্দিরই সকাল 7টা থেকে 8টার মধ্যেই ওপেন হয়ে যায়, আবার দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। বিকেলবেলায় 4টে থেকে ওপেন হয়ে যায় এবং রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তবে এই মন্দিরের টাইমিংগুলো শীতকাল এবং গরমকাল অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। তাই জন্য আপনারা যখন যাবেন
সেই টাইমিংগুলো আগে থেকে ভালোভাবে জেনে নেবেন। এই বিষয়ে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের থেকে হেল্প নিতে পারেন। প্রথম দিন আপনারা এইগুলো দেখেই হোটেলে ফিরতে পারেন, অথবা যদি হাতে সময় থাকে তাহলে যুগল কিশোর ঘাট অথবা কেশিঘাটও ঘুরে দেখে আসতে পারেন। আজকের দিনের সবচেয়ে বেশি সময় লাগবে বাঁকেবিহারী মন্দিরে। বৃন্দাবনে দ্বিতীয় দিনের মন্দির দর্শন শুরু করুন খুব সকালে, কারণ আজকের দিনে অনেকগুলো মন্দির দর্শন করতে হবে। আজকের দিনে মন্দির দর্শন করার জন্য আপনারা অটো বা টোটো রিজার্ভ করতে পারেন। আমরা টোটো রিজার্ভ করেই সকালে মন্দিরগুলো দর্শন করেছিলাম। টোটো ভাড়া পড়েছিল 450 টাকা। তবে আপনারা কিন্তু দাম দর অবশ্যই করবেন, কারণ এরা ভাড়া কিন্তু অনেকটাই বাড়িয়ে বলে। আর আপনারা যদি অনেকজন মিলে ঘুরতে আসেন তাহলে অটো রিজার্ভ করতে পারেন। অটো ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা নিয়ে থাকে। তবে টোটো বা অটো সবকিছুরই ভাড়া নির্ভর করবে আপনারা কোন কোন মন্দির দেখবেন তার ওপর। দ্বিতীয় দিন প্রথমেই আমরা গেছিলাম নিধিবনের দিকে। তবে নিধিবন যাওয়ার আগে ওই রাস্তাতেই আপনারা দেখে নিতে পারেন প্রাচীন মীরাবাই মন্দির। এই মন্দির ছাড়াও আরেকটি মীরাবাই মন্দির আছে। সময়ের অভাবে আমরা সেখানে আর যেতে পারিনি। এরপর গিয়ে দেখে নিন বিখ্যাত রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র নিধিবন। নিধিবনে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তবে জুতো রাখার জন্য 2 টাকা চার্জ লাগে। এছাড়া ক্যামেরা নিয়ে নিধিবনের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কিন্তু ফোনের ক্যামেরা আপনারা ইউজ করতে পারেন। এই জায়গাটা বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় স্থান। এখানে ঢুকলেই একটা আলাদা নীরবতা আর ভক্তির অনুভূতি কাজ করে। বিশ্বাস করা হয় বর্তমান যুগেও রোজ রাতে এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা হয়। বলা হয় এই নিধিবন থেকেই বাঁকেবিহারী আবির্ভূত হয়েছিলেন। তাই এখানেও আপনারা বাঁকেবিহারী মন্দির দেখতে পাবেন। আর ঠিক এই মন্দিরের বিপরীতেই দেখতে পাবেন ললিতা কুণ্ড। এখানে আরো দুটো মন্দির আছে, একটা বংশীচড়ি মন্দির, বংশীচড়ি রাধারানীর মন্দির, আর একটা দেখলাম কি নিত্য ব্রিজবাসী মন্দির বলে। তো এই দুটো মন্দিরও দর্শন করবেন। মানে রাস্তা ওদিক দিয়েই রাস্তা আপনাকে ওদিক দিয়েই আসতে হবে মন্দিরের ভেতর দিয়ে। নিধিবন দেখে নিয়ে খুবই অল্প দূরত্বে পৌঁছে যান রাধারমন মন্দির দেখতে। বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে এটাও একটা রাধারমন মন্দির। এই মন্দিরে ঢুকলে মনে হবে আপনারা রাজস্থানের কোনো দুর্গের মধ্যে প্রবেশ করছেন। আমরা যখন গেছিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকেই মন্দির দেখে ফিরে এসেছিলাম রাধা দামোদর মন্দিরে। এই মন্দিরও বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দির, তাই জন্য এখানেও কিন্তু খুবই ভিড় হয়। এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গভীরভাবে যুক্ত। নিধিবন ঘুরতে আসলে আপনারা পায়ে হেঁটেই এই সব মন্দিরগুলো দেখে নিতে পারবেন। তারপরে চলে আসুন বৃন্দাবনের বিখ্যাত ঘাটগুলোর মধ্যে অন্যতম শৃঙ্গার ঘাট। এখান থেকে আপনারা নৌকা বিহার করতে পারেন। বিভিন্ন দামে এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, তবে কতক্ষণ নৌকা বিহার করবেন তার উপর নৌকা ভাড়া নির্ভর করবে। আর দাম দর কিন্তু অবশ্যই করবেন। এখান থেকেই নৌকা বিহার করে আপনারা কেশিঘাটও ঘুরে দেখে আসতে পারেন। শৃঙ্গার ঘাট দেখে নিয়ে চলে আসুন কাত্যায়নী দেবী টেম্পল দেখতে। এটি একটি সতীপীঠ, তাই এই মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। এখানে মন্দিরে মা দুর্গার পুজো করা হয়। আর এই মন্দিরের দর্শনের টাইমিংগুলো আপনাদের সাথে এখন শেয়ার করলাম। এই টাইমিং অনুযায়ী আপনাদের এই মন্দির দর্শন করতে হবে। সতীপীঠ হিসাবে বৃন্দাবনে এই মন্দির কিন্তু বেশ জাগ্রত। কাত্যায়নী মন্দির দেখে দর্শন করেছিলাম বিখ্যাত রঙ্গনাথ মন্দির। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দিরটি বৃন্দাবনের অন্য মন্দিরগুলোর থেকে একদমই আলাদা। এই মন্দিরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রধান মন্দির একদমই আলাদা রকমের। এখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। তাছাড়া এখানে আসলে দেখতে পাবেন বৃন্দাবনের সেই বিখ্যাত সোনার তাল গাছ। এছাড়া এখানে একটা মিউজিয়ামও আছে। হাতে সময় থাকলে সেটাও দেখে নিতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল, কারণ 12টার মধ্যেই সব মন্দিরগুলো দর্শন করতে হবে। রঙ্গনাথ মন্দির দেখে চলে আসুন গোপেশ্বর মহাদেব মন্দিরে। বিশ্বাস করা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণের সমস্ত লীলার সাক্ষী ছিলেন মহাদেব। এখানে এসে কৃষ্ণ ভক্তির সঙ্গে শিব ভক্তিরও সুন্দর মিলন দেখা যায়। মহাদেব এখানে
কৃষ্ণের লীলা দেখার জন্য গোপী রূপে বিরাজমান। গোপেশ্বর মন্দিরের পাশ দিয়েই আপনারা হেঁটে চলে আসুন বংশীবট দেখতে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হবে কৃষ্ণের বাঁশির সুর যেন আজও যমুনার বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই গাছের ওপরে বসেই কৃষ্ণ বাঁশি বাজাতেন, আর সেই সুরেই হাজির হতেন সব গোপীরা। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দিরও আছে। এছাড়া এখানে কৃষ্ণকে বাঁশি দান করার রীতি আছে। আপনারা চাইলে বাঁশি দানও করতে পারেন। সকালের এই সুন্দর দর্শন পর্ব শেষ করে আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে। বৃন্দাবনের দ্বিতীয় দিনে যে যে জায়গাগুলো আমরা ঘুরে দেখলাম সেই বিষয়ে ডিটেলসে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিও থেকে, যার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যে যে জায়গাগুলো আমরা দেখতে পারলাম না সেগুলো আপনারা হাতে সময় থাকলে অবশ্যই দেখে নেবেন। দুপুরে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে লাঞ্চ সেরে আবার বিকেল বিকেল বেরিয়ে পড়ুন বৃন্দাবন দর্শনে। দ্বিতীয় দিনের বিকেলে আপনারা ঘুরে দেখুন বিখ্যাত চারধাম বৈষ্ণোদেবী মন্দির। এখানে আসার জন্য টোটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা, আর যদি শেয়ারে যান ভাড়া পড়বে 20 টাকা প্রতিজন। এই মন্দিরে আসলে আপনারা একসঙ্গে অনেক তীর্থ দর্শন করতে পারবেন। এই মন্দিরের ভেতরেই রয়েছে বৈষ্ণোদেবী মন্দির, শনি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং মহাদেবের মন্দির। এখানে মন্দিরগুলো ধাপে ধাপে সাজানো, তাই দর্শনে একটু সময় লাগে। তবে প্রতিটা মন্দিরের স্থাপত্য আর পরিবেশ এত সুন্দর যে সময়টা কোথা দিয়ে চলে যাবে বোঝাই যাবে না। এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে প্রবেশ করুন। তবে কোনো রকম ক্যামেরা বা নেশা জাতীয় দ্রব্য এখানে নিয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু সঙ্গে যদি ফোন থাকে সেখানে কোনো রকম মানা নেই। 50 টাকার বিনিময়ে লকারের ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা আপনাদের ক্যামেরা রেখে আসতে পারেন। এই বৈষ্ণোদেবী মন্দিরে আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছিল, তাই জন্য এরপর আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় আলোকিত বৃন্দাবনের সবচেয়ে জনপ্রিয় স্থান প্রেম মন্দির। এখানেও কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে ক্যামেরা নিয়ে এখানেও প্রবেশ করতে পারবেন না, শুধু ফোন নিয়েই যেতে পারবেন। সাদা মার্বেলে তৈরি এই মন্দির দূর থেকেই চোখে পড়বে। ভেতরে রাধাকৃষ্ণের লীলা দৃশ্যগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে প্রতিটা দৃশ্যই আলাদা করে ছবি তুলতে ইচ্ছা করবে। সন্ধ্যার সময় আলো জ্বলে উঠলে প্রেম মন্দির আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। তবে সকালবেলাতেও এই মন্দিরকে দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো সকালবেলাতেও একবার এই মন্দির ঘুরে আসবেন। প্রেম মন্দির দর্শন করে রাত 8টা বেজে যাওয়ার জন্য আমরা আর ঘুরে দেখতে পারিনি ইস্কন মন্দির, লোটাস টেম্পল আর চন্দ্রদেব মন্দির। প্রেম মন্দির দেখে আমরা সেদিন হোটেলে ফিরে এসেছিলাম। তৃতীয় দিনে আপনারা ঘুরে দেখতে পারেন বারসানা, নন্দগাঁও এবং গোবর্ধন পর্বত পরিক্রমা। আজকের এই ভ্রমণটা পুরো দিনের ভ্রমণ, তাই আজকের এই ভ্রমণ শুরু করতে হবে আরেকটু সকালে, মানে সকাল 6:30 থেকে 7টার মধ্যে যদি বৃন্দাবন থেকে বেরোতে পারেন তাহলে সব মন্দিরগুলো ভালোভাবে দেখতে পারবেন। এই বৃন্দাবন থেকে বারসানা ট্যুর করতে গেলে আমার মতে একটা গাড়ি যদি রিজার্ভ করতে পারেন তাহলে সব জায়গায় সময় মতো পৌঁছতে পারবেন। আজকের এই ট্যুরটার গাড়ি ভাড়া ছোট গাড়ির ক্ষেত্রে যদি কোকিলাবন শনি মন্দির অ্যাড করেন তাহলে ভাড়া পড়তে পারে 2400 থেকে 2500 টাকা মতো, আর কোকিলাবন শনি মন্দির বাদ দিলে ভাড়া পড়ে 2200 টাকা মতো। তবে এই ভাড়া কিন্তু আপ ডাউন করে সময় অনুযায়ী, তাই আপনারা দরদাম করে গাড়ি বুক করবেন। আমাদের ভাড়া নিয়েছিল 2400 টাকা কোকিলাবন শনি মন্দির নিয়ে। আজকের দিনে প্রথমে আপনারা দেখে নিন কোকিলাবন শনি মন্দির, কারণ বলা হয় শনিদেবকে দর্শন করে এই যাত্রা শুরু করা উচিত। বৃন্দাবন থেকে কোকিলাবন শনি মন্দিরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা মতো। গাড়ি যেখানে আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে আপনাদের একটু হেঁটে মন্দিরে যেতে হবে। বলা হয় শ্রীকৃষ্ণ কোকিল রূপে শনিদেবকে এখানেই দর্শন দিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণের নির্দেশেই শনিদেব এখানে বিরাজমান হয়ে আছেন। এখানে আপনারা চাইলে শনিদেবকে তেল অর্পণ করে পুজো দিতে পারেন, আবার শুধু দর্শনও করতে পারেন। পুজো দিতে চাইলে পুজোর জিনিস কিনে মন্দিরের বাইরে অনেক পূজারী আছেন, তারা মন্ত্র পাঠ করে পুজো করিয়ে দেয়।
এবং তেল অর্পণ আপনাদের মন্দিরের ভেতরেই করতে হবে। এই শনিদেবের মন্দিরের পাশেই রাধাকৃষ্ণের মন্দির আছে, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ নয়। শনিদেবকে দর্শন করে রাধাকৃষ্ণ দর্শন অবশ্যই করবেন। এরপর বাইরে বেরিয়ে দেখতে পাবেন এখানে অনেক খাবারের দোকান আছে। ব্রেকফাস্ট করতে চাইলে এখানে করতে পারেন। কোকিলাবন শনি মন্দির দেখে চলে আসুন নন্দগাঁও, যার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সময় লাগে 45 মিনিট মতো। নন্দগাঁওতে রয়েছে নন্দরাজার বাড়ি, যাকে বলা হয় নন্দভবন। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য গোকুল থেকে কৃষ্ণকে এই নন্দভবনেই নিয়ে আসা হয়। মেন রোড থেকে নন্দভবন আপনারা দুভাবে যেতে পারেন, পায়ে হেঁটেও যেতে পারেন, আবার বাইক ভাড়া করেও যেতে পারেন। এখানে বাইক ভাড়া পড়ে 100 টাকা প্রতিজন আসা এবং যাওয়া। তবে হেঁটে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। রাস্তা খুব ভালো, কিছুটা সিঁড়ি আর কিছুটা প্লেন রাস্তা, তাই হাঁটতে কোনো প্রবলেম হবে না। মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করুন। এই হচ্ছে নন্দভবন, যেখানে শ্রীকৃষ্ণ তার ছোটবেলা কাটিয়েছিল। এখানে বাঁদিকে মা যশোদা, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে বলরাম, তারপরে নন্দবাবা। এরপর নন্দগাঁওতেই দেখে নিন আশেশ্বর মহাদেব টেম্পল। এখানে বলা হয় স্বয়ং মহাদেব কৃষ্ণকে দেখার জন্যই আবির্ভূত হয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। নন্দগাঁও আসলে এখানে অবশ্যই আসবেন। মন্দিরে মহাদেবকে লিঙ্গরূপেও পুজো করা হয়, আবার মূর্তিরূপেও পুজো করা হয়। এখান থেকে নন্দগাঁও পাহাড়টা, যার ওপরে নন্দভবন রয়েছে, সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আশেশ্বর মহাদেব মন্দির দেখে চলে আসুন বৃন্দাকুণ্ড দেখতে। বৃন্দা কথার অর্থ হলো তুলসী। এই পুরো ব্রজভূমি আগে ছিল তুলসীর বন, আর সেই থেকেই এই জায়গার নাম হয় বৃন্দাবন। বলা হয় কৃষ্ণের লীলা, বাল্যকাল সবকিছুই প্রমাণ হিসাবে লিখে রাখতেন এই বৃন্দা দেবী। এখানে দেবী বৃন্দার নামে একটি কুণ্ড আছে, আর তার পাশেই রয়েছে বৃন্দা দেবীর মন্দির। তবে মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, আর এই কুণ্ডের জলেও নামার পারমিশন নেই। বৃন্দাকুণ্ড থেকে সরাসরি পৌঁছে যান কীর্তি মন্দির দেখতে। এই মন্দির বারসানার মধ্যেই পড়ে। বৃন্দাকুণ্ড থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতো। সময় লাগে ওই 10 থেকে 15 মিনিট মতো। এটা অনেকটা প্রেম মন্দিরের মতো দেখতে, তবে দুপুর 12টা বেজে যাওয়ার আগেই এই মন্দিরে পৌঁছে যাবেন, কারণ 12টায় এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। এরপরে সোজা পৌঁছে যান বারসানা রাধারানীর বাড়ি, যেটা বর্তমানে রাধারানীর মন্দির। মন্দিরে যাওয়ার জন্য 3টি অপশন আছে। পায়ে হেঁটেও যেতে পারেন, বা বাইক ভাড়া করেও যেতে পারেন, অথবা বর্তমানে রোপওয়ে চালু হয়ে গেছে, তাই রোপওয়েতে করেও যেতে পারেন। রোপওয়ে ভাড়া 100 টাকা যাওয়া এবং আসা। আমরা রোপওয়েতেই গেছিলাম সময় বাঁচানোর জন্য। রোপওয়ে থেকে নেমে পুজোর সামগ্রীর দোকান পাবেন, পুজো দিলে কিনে নিতে পারেন। এখানে অনেক বাঁদর আছে, তাই নিজের জিনিস খুবই সাবধানে রাখবেন। মন্দিরের ওপর থেকে বারসানা শহরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। श्री लाडली जी महाराज बरसाना, भानु दुलारी श्री राधा रानी। রাধারানীর মন্দির দেখে দুপুরের লাঞ্চটা বারসানাতে করে নিতে পারেন। এখানে অনেক ছোট বড় হোটেল পেয়ে যাবেন, তবে সবই এখানে ভেজ খাবার। খাওয়া দাওয়া করে একদম চলে আসুন গোবর্ধন পরিক্রমা করতে। এখানে আপনাদের বলি, গোবর্ধন পরিক্রমা আপনারা যে গাড়িতে ঘুরছেন সেই গাড়ি কিন্তু নিয়ে যাবে না, সেখানে ঘুরতে হবে টোটো রিজার্ভ করে। এখানে পরিক্রমা 2 রকমের হয়, ছোট পরিক্রমা আর বড় পরিক্রমা। ছোট পরিক্রমা হয় 9 কিলোমিটারের, আর বড় পরিক্রমা হয় 21 কিলোমিটারের। সেই জন্য টোটো ভাড়া আপনারা কিরকম পরিক্রমা করছেন তার উপর নির্ভর করবে। আমরা বড় পরিক্রমা করেছিলাম, টোটো ভাড়া পড়েছিল 600 টাকা, তবে ওরা ভাড়া চেয়েছিল 1500 টাকা।
তাই আপনারা ভালো করে দাম দর করে কোথায় কোথায় যাবেন সবকিছু ভালো করে কথা বলে নিয়েই তবেই টোটো রিজার্ভ করবেন। গোবর্ধন পরিক্রমায় আমরা দেখেছিলাম উদ্ভবকুণ্ড, দানঘাটি টেম্পল, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তবে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড একই জায়গায় পাশাপাশি। তারপরে দেখে নিয়েছিলাম কুসুম সরোবর, গিরিরাজ টেম্পল, মানসীগঙ্গা ইত্যাদি। এটা যেহেতু একটা ট্যুর প্ল্যানের ভিডিও, তাই বারসানা ভ্রমণ নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা পুরো ডিটেলসে দেখে নিতে পারেন এই ভিডিও থেকে, যার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের দিনে গোবর্ধন পরিক্রমা করে বৃন্দাবন ফিরে আসুন এবং রেস্ট নিন। আজ বৃন্দাবনে শেষ দিন। এই শেষ দিনেই আমরা ঘুরে দেখব মথুরা এবং গোকুল। সকালে বৃন্দাবনের হোটেল থেকে চেক আউট করে রওনা দিন মথুরার দিকে। বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। সময় লাগে 30 মিনিট মতো। আর সবার আগে পৌঁছে যান শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে। এই জায়গাটিকে বলা হয় কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এখানে কিন্তু ক্যামেরা, ব্যাগ কিছু নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। সবকিছু লকারে রেখে আসতে হবে, যেটা একদমই ফ্রি পরিষেবা। এই মন্দিরের ভেতরে ঢুকলেই ইতিহাসকে সামনে পাবেন, আর সেই সঙ্গে মনের মধ্যে একটা আনন্দ থাকবে। শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন ছাড়া মথুরা ভ্রমণ অসম্পূর্ণ। এখন আমরা ক্রস করব যমুনা ব্রিজ। যমুনা ব্রিজটা ক্রস করে ওই পারে গোকুল, আর এই পারটা হচ্ছে মথুরা। মথুরা এবং গোকুলেও আপনাদের ঘুরতে হবে মন্দির খোলা আর বন্ধের টাইমিং দেখে। সেই জন্য আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখে যমুনা পার করে চলে গেছিলাম গোকুলের রমন রীতি দেখতে। বিশ্বাস করা হয় যে ছোটবেলায় শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে এখানেই খেলাধুলা করতেন। সেই জন্য আজও আমরা এখানে এসে এই বালিতেই খেলাধুলা করি বা লুটোপুটি খাই। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, যাকে বলা হয় রমন বিহারী মন্দির। এছাড়া এখানে একটি সরোবরও আছে, যার নাম রমন সরোবর। এই রমন রেতিতে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। রমন রেতি দেখে চলে আসুন ব্রহ্মাণ্ড ঘাট। এই ঘাটে দাঁড়িয়েই মা যশোদা শ্রীকৃষ্ণের মুখে পুরো ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। যমুনার ধারে এই জায়গাটা খুবই শান্ত ও পবিত্র। আর এখানে শ্রীকৃষ্ণের একটি মন্দিরও আছে, যার নাম ব্রহ্মাণ্ড বিহারী মন্দির। ব্রহ্মাণ্ড ঘাট থেকে চলে আসুন চিন্তাহরণ মহাদেব মন্দির দেখতে। কৃষ্ণের মুখে পুরো ব্রহ্মাণ্ড দর্শন করার পর মা যশোদা চিন্তার মধ্যে ছিলেন, তাই মহাদেব এখানে মা যশোদার সেই চিন্তার হরণ করেছিলেন। এই বলে হরণ করেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু বিষ্ণু। সেই জন্য এই মন্দিরকে চিন্তাহরণ মহাদেব মন্দির বলা হয়। এরপরে চলে আসুন উখল বন্ধন দেখতে। এখানেই কৃষ্ণকে মা যশোদা উখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন। সেই উখল আজও এখানে রয়েছে, সেই ইতিহাসকে প্রমাণের জন্য। এই মন্দিরটা বর্তমানে ছোট, তবে নতুন মন্দির তৈরি হবে খুব তাড়াতাড়ি। উখল বন্ধন দেখে চলে আসুন চুরাসি খাম্বা দেখতে, যার আরেক নাম নন্দমহল। এই যে এখন যেগুলো ঘুরলাম, এতক্ষণ যেগুলো দেখলেন, এগুলো কিন্তু পুরানা গোকুল, একে বলে মহাবন। যেমন বৃন্দাবন, এটা হলো মহাবন। চুরাসি খাম্বার গেট, যেটা বাসুদেব দ্বার বলে লেখা আছে, দর্শন করে এলাম। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, সব জায়গাতেই লেখা রয়েছে, তাই জন্য ভেতরের ফটো আমি তুললাম না। তাও বাইরে থেকে চুরাসি খাম্বাটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের, যে চুরাসি খাম্বা কেন বলা হয়, কারণ 84টা থাম্বা থাকে। এই আমরা যেগুলো ঘুরলাম মোটামুটি গোকুলের কমপ্লিট। গোকুল যেহেতু এখানে দুটো ভাগ করে দিয়েছে, এখন জানি না কেন, পুরানি গোকুল আর নতুন গোকুল। নতুন গোকুল হচ্ছে ব্রিজটা ক্রস করার পরেই গোকুল চালু, ঠিক আছে। আর পুরানি গোকুল হচ্ছে যেখান থেকে আপনাদের দেখাতে শুরু করলাম, রমনরেতি থেকে। গোকুল থেকে আমরা আবার ফিরে এসেছিলাম মথুরায়। মথুরায় এসে প্রথমে গিয়েছিলাম নৌকা বিহার করার জন্য বাঙালি ঘাটে, তবে এখানে বোট ভাড়া অনেক বেশি চাইছিল। সেই জন্য আমরা চলে এসেছিলাম বিশ্রাম ঘাটে। তবে গাড়ি বিশ্রাম ঘাট পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না, তাই কিছুটা আগে নেমে রিক্সা করে আপনারা বিশ্রাম ঘাটে পৌঁছতে পারেন। রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা নেওয়া হয়। এই বিশ্রাম ঘাট থেকেই আপনারা নৌকা বিহার করতে পারেন যমুনা নদীর ওপর। এখানে নৌকা ভাড়া অনেক সস্তায় পাওয়া যায়। আপনারা যদি শেয়ারে ঘোরেন তাহলে মাত্র 100 টাকা পার হেড দিয়ে ঘুরতে পারেন আর দেখে নিতে পারেন কংসকেল্লা। তবে অনেক বোট আছে যারা কংসকেল্লা নদীর ওপর থেকেই দেখায়, আবার বিশ্রাম ঘাটে ফিরিয়ে নিয়ে আসে। যদি আপনারা কংসকেল্লা পুরো হেঁটে ঘুরে দেখতে চান তাহলে বোট বুকিং এর সময় বলে দিতে হবে,
আপনারা যদি পুরো নৌকা রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা মতো। তবে দাম দর কিন্তু অবশ্যই করবেন। কংসকেল্লা দেখে নিয়ে আবার বিশ্রামঘাটে ফিরে আসুন এবং ওখান থেকেই দেখে নিন বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, আর এই মন্দিরের দর্শনের টাইমিং অন্যান্য মন্দিরের মতন এক নয়। তাই এই মন্দিরের টাইমিং আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই টাইম অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন। এই মথুরা গোকুল ট্যুর নিয়ে ডিটেলসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তাহলে ভিডিওর শেষে আপনাদের বলবো, মথুরা বৃন্দাবন ঘোরার সবচেয়ে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এছাড়া চাইলে আপনারা যে কোনো সময় যেতে পারেন। মথুরা দর্শন হয়ে গেলে আপনারা সেই দিন রাতেই বাড়ি ফেরার ট্রেন ধরতে পারেন। কলকাতার ডাইরেক্ট ট্রেন না পেলে আপনারা দিল্লি বা আগ্রা হয়েও ফিরতে পারেন, অথবা সেই রাতটা মথুরায় থেকে পরের দিনও ফিরতে পারেন। এই 3 রাত 4 দিনে ভ্রমণে আমাদের মোটামুটি খরচ হয়েছিল দুজনের জন্য 15,000 টাকা মতো। এবারে আপনারা কিভাবে ঘুরছেন তার উপরে খরচ নির্ভর করবে। মথুরা বৃন্দাবন ট্যুর নিয়ে সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সকলের সাথে, লাইক করুন, আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি। রাধে রাধে।